প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনাকে স্বাগত। টিউলিপ সিদ্দিকে নিয়ে গোটা ব্রিটেনে তোলপাড় চলছে। কোনো একজন মন্ত্রী বা এমপিকে নিয়ে এত ধারাবাহিক প্রতিবেদন মূলধারার মিডিয়া যেভাবে প্রকাশিত হচ্ছে, বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করছে, স্বাভাবিক। এবং শেষ পর্যন্ত অবস্থা দাঁড়িয়েছে, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী স্যার কের স্টারমার্ক, উনিও সমস্যা পড়ে যাচ্ছেন। কারণ উনি খুব কঠিনভাবে টিউলিপকে সমর্থন দিয়ে আসছিলেন। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জেনেছেন যে টরি নেতা অলরেডি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে, টিউলিপের বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন। উনি আসলে আরও নির্দিষ্ট করে বলেছেন যে টিউলিপের সম্পত্তির করের যে হিসাবটা, সেটা তদন্ত হওয়া দরকার। এখানে দুটি বিষয় আলোচনা হচ্ছে ব্রিটেনে। একটি হচ্ছে যে তার সম্পত্তির উৎস, আয়ের উৎস কি, কোত্থেকে সম্পত্তি তিনি পেয়েছেন বা কিনেছেন, আর দ্বিতীয় হচ্ছে যে আয়কর পরিশোধ করেছেন কিনা। আপনি জানেন যে ব্রিটিশ রাজনীতিতে এই দুর্নীতির অনুসন্ধান কিংবা দুর্নীতির অভিযোগ এটি অত্যন্ত বড় ব্যাপার, এবং এটি কিন্তু সহ্য করা হয় না। এবং আমরা যেটি দেখলাম, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, শেখ হাসিনার দুঃশাসন ব্রিটিশ গণমাধ্যমে যতটা না কাভারেজ পেয়েছে, তার চেয়ে বেশি টিউলিপের ঘটনাটি কিন্তু কাভারেজ পেয়েছে। এবং সমস্ত বনেদি পত্রিকা তাকে এমনভাবে তুলোধনা করছে বা সরকারের উপরে চাপ প্রয়োগ করছে, ওই দেশের রীতি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই কিন্তু তার পদ থেকে সরে যাওয়ার কথা ছিল। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত হিসাবে প্রমাণিত না হন, অথবা আপনার অভিযোগটি সঠিক প্রমাণিত না হন, ততক্ষণ আপনি দায়িত্বে থাকবেন না। আমরা মনে করছি যে টিউলিপের ব্যাপারে মোটা দাগে যে অভিযোগগুলো উঠেছে সেটি হচ্ছে যে তার এবং তার বোনের সম্পত্তি কোত্থেকে এলো, যেটি প্রতিবেদনে এসছে যে আওয়ামী লীগের নেতারা তাদেরকে দিয়েছেন। তারপরে অভিযোগ উঠেছে যে বাংলাদেশে তার যে খালা, তার শাসনামলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে বাংলাদেশের রূপপুরে। সেখান থেকে দুতিয়ালি করে নেগোশিয়েট করে টিউলিপ ফিউ বিলিয়ন ডলার পেয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যমে বেরিয়েছে। সর্বশেষ আমরা দেখলাম যে এমনকি একটি ক্রিকেট খেলা, বিশ্বকাপ ক্রিকেটেও তার অংশগ্রহণ, এবং সেটিতে কাজী নাবিল আহমেদ, আমাদের একজন পলায়নকারী এমপি, তার সংযুক্তির কথা এসছে। সো ব্রিটিশ গণমাধ্যমে যেভাবে টিউলিপের অনাচার এবং দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, এই জল আরও অনেক দূর গড়াবে বলে আমাদের ধারণা। প্রধানমন্ত্রী স্টারমার্কও কিন্তু সমস্যা পড়ে যেতে পারে, কারণ আওয়ামী লীগের সাথে তার লিঙ্ক আপটা কেমন সেটি কিন্তু ব্রিটিশ মিডিয়ায় ফলাও করে প্রচার হচ্ছে। কারণ এখানে কতগুলো বিষয় এসছে যে টিউলিপের কর্তৃত্ববাদী যে খালা হাসিনা দলের সদস্যরা স্টারমার্কের হয়ে কিন্তু নির্বাচন প্রচারণা চালিয়েছে, এবং উনি ঢাকাও এসেছিলেন, আপনি জানেন নিশ্চয়ই। এই বিষয়ে কিছু বলবেন? স্টারমারের দিকে যে তীর যাচ্ছে সেটিও দৃশ্যমান। কেননা তার যদি রাজনীতিতে আপনি উত্থান দেখেন, তার গত 10-15 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড দেখেন, আমি ইংল্যান্ডে নিজেও দেখেছি যে আওয়ামী লীগের সমর্থকরা যেহেতু টিউলিপ লেবার পার্টির সাথে কাজ করছেন, তার এমপি কিংবা মন্ত্রী, অতএব আওয়ামী লীগ কিন্তু স্থানীয় পর্যায়ে স্টারমার্ককে সমর্থন করেছে। এবং তার নির্বাচনী প্রচারণায় আপনি জানেন ওই দেশে রীতি রয়েছে যে ডিনার থ্রো করা হয়, ফান্ড রেজ করা হয়। এই বাংলাদেশি কমিউনিটির ভেতরে কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের আমরা ওই কাজ করতে দেখেছি। দ্বিতীয় হচ্ছে, স্টারমার্ক 2016 সালে ঢাকায় এসেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতৃবর্গের সাথে কথা বলেছেন। দেখুন, ব্রিটিশ রীতি অনুযায়ী রাজনীতিতে একটি দেশে যখন আপনার অনির্বাচিত সরকার, গত 10 বছর আমি কিন্তু মনে করি আওয়ামী লীগ অনির্বাচিত সরকার ছিল, সেখানে গণহত্যা হচ্ছে, গুম খুন হচ্ছে, বিনা বিচারে হত্যা হচ্ছে, বিরোধী মত দমন করা হচ্ছে, মিডিয়াকে কুক্ষিগত করা হয়েছে। এই সময়ে ব্রিটিশ সরকার এবং তার বিরোধী মত বা বিরোধী দল লেবার পার্টি, তারা কি ভূমিকা ছিল ব্রিটিশ রাজনীতিতে কিন্তু এখন উঠে আসবে। আমার ধারণা টিউলিপের ব্যাপারে যদি স্টারমার্ক খুব দ্রুত ব্যবস্থা না নেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ আসবে যে ওই কর্তৃত্ববাদী সরকারের সমর্থকদের দ্বারা ফান্ড রেজড হয়ে স্টারমার্ক ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন কিনা। আপনি মনে রাখবেন, অনেক সময় কিন্তু বড় পরিবর্তন ঘটে খুব ছোট অনাচার থেকে। টিউলিপের ঘটনাটি গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ রাজনীতিতে তোলপাড়ের জন্য এই ঘটনা যথেষ্ট বলে মনে করি। প্রতিবেদন যেটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের কার কার সঙ্গে স্টারমার্কের কি কি সম্পর্ক এবং তারা তার জন্য কি করছে। এখন প্রশ্ন নতুন করে উঠতে পারে যে একটি স্বৈরাচার একনায়কতন্ত্র একটি সরকারের লোকদের দ্বারা এই স্টারমার্ক কিন্তু বেনিফিশিয়ারি হয়েছে।
নিঃসন্দেহে। তাহলে এই যে স্টার মার্ক, সে যে এই এতদিন ধরে একটি স্বৈরাচার সরকারকে সমর্থন করে গেছে এবং তার আনুকূল্য নিয়েছে নানানভাবে, বা তাদের লোক দ্বারা আনুকূল্য পেয়েছেন, এ প্রশ্ন তো উঠতেই পারে। নিশ্চিতভাবে উঠতে পারে। এবং ইংল্যান্ড কিন্তু আমাদের যে কর্তৃত্ববাদী সরকার ছিল তাদের যে অবৈধ অর্থ কিংবা আমাদের দেশ থেকে যে প্রায় $200 বিলিয়ন মতো পাচার হয়ে গেছে 15 বছরে, তার একটি ঘাঁটি কিন্তু ইংল্যান্ড, বিশেষ করে লন্ডন। আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরীর 700 বাড়ির সবগুলোই কিন্তু ইংল্যান্ডে। কাজেই আওয়ামী লীগের অনেক সালমান এফ রহমানের ছেলেদের, আমাদের নাসা গ্রুপের নজরুল ইসলামের এবং আওয়ামী লীগের অনেক পলাতক, এমনকি আমাদের যে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস, তারা সব কিন্তু পলাতক হচ্ছে লন্ডনে। আমাদের অনেক পরিচিত ব্যক্তিবর্গের বাসায় কিন্তু তারা উঠেছেন। কাজেই ইংল্যান্ডকে গভীরভাবে দেখতে হবে যে একটি কর্তৃত্ববাদী শাসনের সাথে তাদের নেতৃবর্গের স্টারমার কিংবা অপোজিশনের সম্পর্ক কী ছিল। তারা গত 15 বছর আমরা যখন ফ্যাসিস্ট হাসিনার উত্থান হতে দেখলাম, স্বৈরতান্ত্রিক আচরণ হতে দেখলাম, গণবিরোধী ভূমিকা দেখলাম, তখন এই রাজনীতিবিদরা কি সম্পর্কে তাদের সাথে জড়িয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের দেশ থেকে অর্থ লোপাট করে ইংল্যান্ডে বাড়িঘর করা হয়েছে, টিউলিপকে উপহার দেওয়া হয়েছে, কিংবা টিউলিপ দুতিয়ালি করেছেন বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বড় কন্ট্রাক্টের ব্যাপারে। আপনি এও জানেন কি না, বাংলাদেশ সরকারের অর্থে এখানে লেটস টক বলে একটি অনুষ্ঠান হতো, যেখানে জয়, ববি, টিউলিপ, আমাদের শেখ হাসিনা, তারা যুবকদেরকে মাথা নষ্ট করার জন্য বিভিন্ন বয়ান হাজির করতেন। সেই জায়গায়ও কিন্তু টিউলিপ পার্টিসিপেট করেছেন। তার মানে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সরকারের প্রমোশনাল প্রোগ্রাম বা প্রোপাগান্ডা প্রোগ্রামেও টিউলিপ এখানে যুক্ত ছিলেন। কাজেই জিনিসটি একেবারে পরিষ্কার হতে হবে যে আমাদের ডার্টি মানি ওই পরিবারকে কতটা আচ্ছন্ন করেছে। আরও একটি কথা বলি, টিউলিপের মা শেখ রেহানা, তার ভাই ববি কিন্তু বাংলাদেশে সিআরআইয়ের ফাউন্ডার। সেই সিআরআইয়ের সাথে কিন্তু বাংলাদেশের সুশীল সমাজের অনেকেই যুক্ত ছিলেন। সেই সিআরআই কিন্তু প্রফেসর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা পরিচালনা করেছেন। তিনটি নির্বাচনের ব্যাপারে বিরোধী মত যেন সামনে আসতে না পারে সেই ব্যবস্থা করেছেন, এবং আমাদের বিদ্যুৎ সেক্টর সহ অন্যান্য জায়গায় যত দুর্নীতি হয়েছেন তার ব্যাপারে যারা কথা বলেছেন তাদেরকে টার্গেটেড ওয়েতে সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করেছেন। কাজেই ওই পরিবারটি, মানে টিউলিপ, ববি, শেখ রেহানা এবং তার সাথে যুক্ত হয়েছে তারেক সিদ্দিক, কাজে এরা একটা, আপনি জানেন যে শেখ পরিবার এখন একটি ডাকাতের পরিবার বলে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যেইভাবে বাংলাদেশ থেকে অর্থ লোপাট করা হয়েছে। আমার ধারণা যে ইংল্যান্ডের এই তদন্ত টিউলিপের ব্যাপারে আপনার চোখে আরও অনেক কিছু বের করে দেবে। শেখ রেহানাকে এই লুটপাটের কেশিয়ার হিসেবে সবাই জানত। তারা যখন ক্ষমতায় ছিল সেটাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে নানান মহলে আলোচনা হয়েছে বারবার, কিন্তু মিডিয়াতে আসে নাই, এবং মিডিয়াতে না আসাটাই স্বাভাবিক, কারণ মিডিয়াতে আসলে কি হয় সেটা আমরা দেখেছি অনেককে। এবং শেখ রেহানার যে পরিমাণ সম্পত্তি রয়েছে ইংল্যান্ডে, এবং তার বিশাল বাড়ি রয়েছে বাকিংহাম এলাকায়, জি, এবং আপনি জানেন সেই বাড়িটির কয়েক একরের উপরে, এবং সেটা বিশাল সম্পত্তি আর কি, অভিজাত এবং খুব ধনী লোক ওই এলাকার বাড়ি রয়েছে। আমার তো মনে হয় যে শেখ রেহানার সম্পত্তি নিয়েও সামনে আসতে পারে, কারণ অলরেডি রিপোর্টে এসছে যে তার কি পরিমাণ সম্পত্তি রয়েছে। নিশ্চিতভাবে আসতে পারে। এবং আমার ধারণা যে টিউলিপের ব্যাপারে যে অভিযোগটি, এটি হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আপনি এখনও আইসবার্গটি দেখেননি। কেন টিউলিপ আলোচিত? কারণ টিউলিপ ওখানকার এমপি, সরকারের মন্ত্রী, তাও আবার কোন বিষয়ক মন্ত্রী? দুর্নীতি বিরোধী ব্যবস্থাপনার মন্ত্রী। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং আপনি জানেন সালমান রহমানের ছেলেদের যে সম্পত্তি সেটিও শেখ পরিবার ব্যবহার করেন, শেখ রেহানা করেন, টিউলিপ করেন। শেখ রেহানার যে আপনার কুখ্যাতি এবং তার যে বাংলাদেশে অর্থ লোপাটের গল্প 15 বছর ধরে এই দেশকে শুনতে হয়েছে, দেখতে হয়েছে, সেটি ব্রিটিশ মিডিয়া এখনো খোঁজ পায়নি। সেটি কিন্তু টিউলিপের চেয়ে 1000 গুণ বেশি হবে বলে একটি প্রতিবেদন কিন্তু একটু লাইন এসছে যে তার বাড়িটার মানে পরিমাণ কত, সেটি এসছে। আমি আপনাকে হলফ করে বলতে পারি এটিও টিপ অফ দ্য আইসবার্গ। শেখ রেহানা এই দেশ থেকে, বিশেষ করে তার প্রভাবিত ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, বিদ্যুৎ খাত, অবকাঠামো খাত থেকে তিনি যে অর্থ লোপাট করেছেন এবং তার আত্মীয় স্বজনরা যেটি করেছেন, এবং আমরা মোটা দাগে দেখতাম শেখ হাসিনাকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে, শেখ রেহানাকে দুর্নীতি এবং অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিতে। এই শহরের অনেক ব্যবসায়ী, চৌধুরী নাফিস শারাফত থেকে শুরু করে সামিট গ্রুপ কিংবা এস আলম কিংবা বেক্সিমকো,
তাদেরকে আমরা দেখতাম যে তাদের মানে আপনার অন্যায্য কাজগুলোর সাথে শেখ রেহানার নাম কিন্তু গভীরভাবে যুক্ত ছিল। এখন আমরা মনে করি যে টিউলিপের ঘটনার একটি জায়গায় যাওয়ার পরে শেখ পরিবার মানে শেখ রেহানার পরিবার এবং তারেক সিদ্দিকীর ব্যাপার এবং তারা যে মালটাতে অ্যাপ্লাই করে ওখানে আপনার অ্যাপ্রুভাল পায়নি, এই সব কিছু নিয়ে আপনি তখন দেখতে পাবেন বাংলাদেশে আমরা শেখ হাসিনার বা আওয়ামী লীগের টপ কমান্ডারদের গণহত্যায় যে বিচার চাচ্ছি, অর্থ লোপাটের বিচারটি, দুর্নীতির বিচারটি কিন্তু একইভাবে এগোতে হবে। আমার ধারণা ব্রিটিশ গণমাধ্যম, আমার কিন্তু দারুণ রেসপেক্ট রয়েছে ওই দেশের গণমাধ্যমের কোয়ালিটি এবং তাদের যে আপনার আপোষ না করার যে রীতি, তাতে বাংলাদেশ দারুণভাবে উপকৃত হবে। এবং প্রফেসর ইউনূস ঠিক জায়গাটিতে স্ট্যান্ড নিয়েছেন এবং উনি বলেছেন টিউলিপকে ক্ষমা চাইতে হবে এবং টিউলিপের সম্পত্তি বাংলাদেশ সরকার যেন বাজেয়াপ্ত করতে পারে, এই জায়গায় যেতে হবে। আপনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিক বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছেন, সঙ্গে ভাই বোন এবং আওয়ামী লীগের এমপিরা ছিলেন এবং কাজী নাবিলের কথা বলেছেন। এই নিয়ে কিন্তু একটা চমৎকার প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ ইংল্যান্ড। আপনি জানেন দ্য টেলিগ্রাফ ইংল্যান্ডের সবচেয়ে মর্যাদাশীল একটি প্রতিষ্ঠান, মিডিয়া হাউস, এবং ইংল্যান্ডে বলা হয়ে থাকে যে দ্য টেলিগ্রাফ যা ছাপে সেখানে কোনো মিথ্যা থাকে না। টেলিগ্রাফের খবরে এসছে যে স্টেডিয়ামে বসে 2019 বিশ্বকাপের দুটি ক্রিকেট ম্যাচ দেখেছিলেন টিউলিপ সিদ্দিক। দুপুরের খাবার সহ প্রতিটি ম্যাচের টিকিটের দাম ছিল প্রায় 53,500 টাকা। 2019 সালের 5 জুন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওভাল ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচ এবং 1 মাস পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে লর্ডসে অনুষ্ঠিত ম্যাচটি, সেটিও টিউলিপ এবং অন্যান্যরা দেখেছেন। তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত তৎকালীন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। টেলিগ্রাফের এই রিপোর্টটা অর্থমূল্যে হয়তো অনেক কম, যেমন আমরা এর আগে দেখেছি 2 মিলিয়ন পাউন্ডের বাড়ি, কিংবা আমি শেখ রেহানার ক্ষেত্রে বলতে পারি তার 1000 গুণ এই সংখ্যার চেয়ে বেশি। কিন্তু কেন টেলিগ্রাফের রিপোর্টটি প্রণিধানযোগ্য, আপনি দেখবেন যে কালচারটি কী ছিল। কালচারটি হচ্ছে উপঢৌকন পাওয়া, কাজেই সেটি ক্রিকেটের টিকিট হোক, বাড়ি হোক, গলফ ক্লাব হোক, সেটি। কাজী নাবিল আহমেদ কাজী শাহেদের ছেলে এবং তার 3 ভাই আপনি 250 কোটি টাকা ইংল্যান্ডে পাচার করেছেন বলে দ্য ডেইলি স্টার ঢাকায় রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টের কোনো প্রতিবাদ তারা করেননি। টিটুলিয়া বলে একটি চা ব্র্যান্ড, যেটা বাংলাদেশের তেঁতুলিয়া, তারা উচ্চারণ করেছে ওরকম করে ব্রিটিশদের কাছে এবং সেখানে ইংল্যান্ডে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং সেই জন্য এই টাকা বিভিন্ন অর্থ থেকে তারা পাচার করেছেন। এই পরিবারটি আপনি জানেন শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে সফট ন্যারেটিভ প্রচার করেছে গত 15 বছর। তারা ঢাকা লিড ফেস্ট করেছে, তারা ঢাকা ট্রিবিউনের মালিক, তারা বাংলা ট্রিবিউনের মালিক। এবং আপনি যদি এই দুটি পত্রিকার, আপনি বিশেষ করে বাংলা ট্রিবিউন, তাদের রিপোর্টিংয়ের ধরন দেখেন, আপনি বুঝতে পারবেন তারা এখনও শেখ হাসিনার পক্ষে লড়ে যাচ্ছেন। তারা ইউল্যাব বলে একটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড, যে ইউল্যাবের ছাত্ররা গ্রাফিটি আঁকার জন্য বরখাস্ত হয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন যাতে ভিসি সহ তাদের যে মদতপুষ্ট গোষ্ঠীটা আছে তাদেরকে যেন বের করে দেওয়া হয়। আমি যদি আবার টিউলিপের ঘটনায় আসি, আপনি যদি বিশ্বকাপে 19 সালে এই খেলা তারা দেখে থাকেন এবং ব্রিটিশ রাজনীতির স্ট্যান্ডার্ডে, ব্রিটিশ মানদণ্ডে এর প্রত্যেকটা ঘটনা কিন্তু গুরুতর অপরাধ। কেননা ওই দেশে আপনার নৈতিকতাকে সবচেয়ে উপরে তোলা হয়, যে একজন রাজনীতিবিদ, তাকে তো আমরা রোল মডেল দেখতে চাই। কাজেই টিউলিপ ওই দেশে আর একটি ঘন্টাও আমার মনে হয় এমপি হিসাবে কিংবা মন্ত্রী হিসাবে থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছেন। স্টারমার্ককে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নাহলে সন্দেহের তীর, অভিযোগের তীর, এমনকি নৈতিকতার অপরাধের তীর কিন্তু স্টারমার্কের দিকে যাবে। গার্ডিয়ান যে প্রতিবেদন ছাপিয়েছিল সেখানে কিন্তু আমাদের খুব পরিচিত সাংবাদিক ডেভিড বার্গম্যান, উনি কিন্তু ওনার রিয়েকশন নেওয়া হয়েছিল এই বিষয়ে। উনি একটা কথা স্পষ্ট করে বলেছেন, উনি বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে টিউলিপের কোনো সংযুক্তি নেই, কিন্তু এটা সত্য যে আওয়ামী লীগের কাছ থেকে বা তার অংশীজনদের কাছ থেকে টিউলিপ চূড়ান্তভাবে সুবিধাভোগী। এবং দ্য টেলিগ্রাফে তারা একটা কথা বলেছে যে এখন যে বিতর্কটা তৈরি হয়েছে ইংল্যান্ডে টিউলিপকে নিয়ে, তার উপর মন্ত্রিসভা থেকে পদত্যাগের চাপ বাড়ছেই। আমরা যদি ব্রিটিশ রাজনীতি বুঝে থাকি, আসলে এরকম একটা সিচুয়েশনে ওই ব্যক্তি নিজের থেকেই পদত্যাগ করেন। এখন বাংলাদেশি আইডেন্টিটির মানুষ বলে নাকি শেখ হাসিনা পরিবারের ফ্যামিলি মেম্বার বলে এরকম করছেন আমি ঠিক জানি না।
ব্রিটিশ রীতি হচ্ছে আপনার ব্যাপারে ন্যূনতম সন্দেহ তৈরি হলে আপনি সরে দাঁড়াবেন, যতদিন না পর্যন্ত প্রমাণিত হবে যে আপনি অভিযুক্ত না বা আপনি অন্যায়টি করেননি। টিউলিপের ব্যাপারে দেখুন, এতক্ষণ পর্যন্ত আমরা আলাপ করলাম কিন্তু ব্রিটিশ মিডিয়া এবং তার ব্রিটেনের সম্পত্তি নিয়ে। বাংলাদেশে গত 15 বছর যে শাসন আমরা দেখেছি, তাতে টিউলিপ আওয়ামী লীগের কোনো সদস্য না হলেও তার খালার কারণে, শেখ হাসিনার কারণে, কিংবা মায়ের কারণে, শেখ রেহানার কারণে, কিংবা ভাইয়ের কারণে, ববির কারণে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুবিধা নিয়েছেন একটি টোটালিটারিয়ান গভর্নমেন্টের। এবং সেই সরকারের চরিত্র ছিল এক ব্যক্তির শাসন। ওই ব্যক্তি ঠিক করতেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাকে দিবেন। আপনার মনে আছে $5 বিলিয়ন থেকে প্রকল্প ব্যয় চলে গেল $15 বিলিয়ন। তাহলে $10 বিলিয়ন কোত্থেকে এলো বা কার কাছে গেল? এই প্রশ্ন কিন্তু আমি তখনও করেছিলাম, চোখে লাগছিল। ঠিক একইভাবে আপনি দেখবেন যে সবগুলো বড় প্রকল্প 3 থেকে 4 গুণ বেড়ে গেল এবং বলা হচ্ছে যে ওখানে তারা বাফারটা রেখেছিলেন তাদের অঙ্কটি বুঝে নেওয়ার জন্য। ববি এই সরকারের কি ছিলেন? ভারতীয় নেতারা ভিজিট করছেন, তখন ববি জাদুঘর ঘুরিয়ে দেখাচ্ছেন, তাহলে উনি কে? এই প্রশ্ন কিন্তু তখন উঠেছিল। তার মানে হচ্ছে যে আমাদের ভারতীয় কলোনিয়াল এরা দেশগুলোতে আপনি পরিবারতন্ত্রের যে প্রভাব দেখবেন সেটা সরকারের বাইরে। টিউলিপ কিন্তু তার বাইরে না। ব্রিটিশ গণমাধ্যমকে এটা বুঝতে হবে যে আমরা তাদের পরবর্তী নজর দিতে হবে টিউলিপ বাংলাদেশ সরকারকে, শেখ হাসিনার শাসনকে কিভাবে প্রভাবিত করেছেন, কিংবা এই শাসনের বেনিফিট সে কিভাবে নিয়েছেন। দেখুন, আমরা শেখ হাসিনার শাসনকে আন্তর্জাতিকভাবে আরও গুরুত্ব দিয়ে দেখা হোক সেটি চাই। কেননা আমাদের মতো একটি গণতন্ত্রকামী দেশে তিনি অগণতান্ত্রিক শাসন জারি করেছিলেন, তিনি অনির্বাচিতভাবে জোর করে ক্ষমতায় ছিলেন এবং তিনি আমাদের প্রশাসন এবং সমাজকে দুর্নীতিগ্রস্ত করেছেন। অনেক বছর, অনেক দশক ধরে এই তদন্ত এবং বিচার চলবে বলে আমরা ধারণা করি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। 2016 সালে স্টারমার্ক কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উনি বৈঠক করেছেন। এই নিয়েও ব্রিটিশ মিডিয়া কিন্তু কথা উঠেছে এবং এই বৈঠকটি নিয়ে তদন্তের মুখোমুখি হচ্ছেন স্টারমার্ক। এবং ওই সময় ঢাকা ও সিলেটে 7 দিনের উনি সফর করেছেন, যা খরচ হয়েছিল 1200 পাউন্ড। আয়োজনটা কারা করেছিল সেই কথাটা কিন্তু ব্রিটিশ মিডিয়ায় পরিষ্কারভাবে বলা হয়েছে। আয়োজনটি করেছিল সিদ্দিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি গ্রুপ, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ, মানে টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ গ্রুপ এটা করেছিল। আমরা এই বিভিন্ন প্রতিবেদন দেখে মনে হচ্ছে যে স্টারমার্ক নিজেও কেমন জানি বড় ধরনের জালে জড়িয়ে যাচ্ছেন, আমার ধারণা ঝামেলায় পড়তে যাচ্ছেন। আরেকটা জিনিস বলি, বাংলাদেশের একটা বিপুল সংখ্যক নাগরিক কিন্তু ইংল্যান্ডে আছেন এবং তারা একটা বড় ভোট ব্যাপার ওখানে রয়েছেন। আমরা সবসময় দেখেছি যে লেবার পার্টি এবং তারা একটু লেবার পার্টির দিকে ঝুঁকে থাকে, কারণ হচ্ছে টরিরা হচ্ছে মোর রক্ষণশীল এবং ওরকম। স্টারমার্কে আমরা এই কারণেও অভিযুক্ত করতে পারি। প্রথম কথা, ডিরেক্ট কাদের অর্থে উনি বাংলাদেশে এসেছিলেন, লেবার ফ্রেন্ডস কারা এটি পরিচয়, সেটি যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে সেই আওয়ামী লীগ এখানেও ভূমিকা রেখেছে স্টারমার্কে আনার ক্ষেত্রে, ওখানেও ভূমিকা রেখেছে তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং ফান্ড রেজ করার ক্ষেত্রে। এটি ধরলাম একটি অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে 14 সাল থেকে 24 সাল বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ছিল। ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ বিরোধী দল ওই নির্বাচনগুলো সম্পর্কে কি ভূমিকা নিয়েছিল?
এটি কিন্তু প্রশ্ন উঠবে। যেমন আপনি জানেন প্রায় 10 বছর ধরে বলছি, আন্তর্জাতিকভাবে ভারতের ব্যাপারে আমাদের অনির্বাচিত সরকার ব্যবস্থা চালিয়ে রাখার অভিযোগ আনতেই হবে। কেননা গণতন্ত্রকে তারা ধ্বংস করেছেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যেভাবে করেছেন সেভাবেই। সেই ক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ বিরোধী দল তারা কি বাংলাদেশের এক ব্যক্তির শাসনকে তখন সমর্থন করে গেছেন? করে নাই। তারা কি ভোটহীন নির্বাচনগুলোর ব্যাপারে যথেষ্ট সমালোচনা করেছিলেন? তারা কি নাগরিক অধিকার হরণের ব্যাপারে সোচ্চার হয়েছিলেন? স্টারমারের এই সংযুক্তিগুলো নিয়েও কিন্তু কথা উঠবে। এবং আমার ধারণা বাংলাদেশের এই পরিবর্তন, টিউলিপের সম্পদের এই তথ্য অনুসন্ধান ব্রিটিশ রাজনীতিতে আরও বড় আকারে ঝড় তুলতে পারে। এবং আমাদের চেষ্টা করতে হবে এখান থেকে সর্বোচ্চ তথ্য উপাত্ত সরবরাহ করে জিনিসটির একটি বস্তুনিষ্ঠ তদন্ত যেন হয় এবং আইনানুগ প্রক্রিয়া যেন আগায়, সেই ব্যবস্থা করতে। এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের মিডিয়ায় ছবি মোতাবেক স্টার মার্কে আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা গেছে। তিনি ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী। 2022 সালে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের 3 মন্ত্রীর সঙ্গে দেখা গেছে। এই বিষয়ে কিন্তু লেবার পার্টি এখন কোনো মন্তব্য করছে না। যার কারণে সব মিলিয়ে সম্ভবত এই কারণে দ্য টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে কিন্তু পরিষ্কার বলেছে যে অলরেডি টিউলিপের বিকল্প ভাবছে। দেখুন, শেষ মুহূর্ত পর্যন্ত বড় নেতা বলবেন যে আমি আমার সদস্যের ব্যাপারে তার পাশে দাঁড়িয়েছি, যেটি স্টারমার বলেছেন টিউলিপের ব্যাপারে, কিন্তু তার বিকল্প ভাবছে, তার আসনে বিকল্প নেতৃত্ব ভাবছে। এবং আপনি একটি জিনিস খেয়াল করুন, ধরেন মালয়েশিয়ান গভর্নমেন্টের চিফ যখন $1 বিলিয়ন দুর্নীতি করেন, তখন কিন্তু প্রশ্ন উঠেছে বিদেশের কোন কোন শাসক বা কোন কোন রাষ্ট্রপ্রধান বা কোন কোন রাজনৈতিক দল তার সঙ্গে সংযুক্ত ছিলেন। আমাদের এখানকার চোরতন্ত্র কিন্তু আরও বড় আকারের মানি লন্ডারিং করেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্যকে চুরি করেছেন। কাজেই 2022-এ যদি 3 মন্ত্রীর সাথে উনি কথা বলে থাকেন, 2016-তে যদি ঢাকায় এসে থাকেন এবং সিলেটিদের পয়সায় যদি উনি ট্রাভেল করে থাকেন, সেই সিলেটিরা যদি আওয়ামী লীগের হয়ে থাকেন, তারা যদি ইংল্যান্ডে তার নির্বাচনী প্রচারে অর্থ দিয়ে থাকে এবং তাকে নৈশভোজে আমন্ত্রণ করে, আপনি জানেন ওখানে ডিনার টেবিল সেল করা হয়, কাজে কিভাবে ফান্ড রেজ করেছেন স্টারমারের জন্য। এটাকে বলা হয় ধরেন ডার্টি মানির মতোই ডার্টি পলিটিক্স। স্টারমার ওই জায়গায় অভিযুক্ত হতে যাচ্ছেন যে তিনি কি আওয়ামী লীগের কালো শাসনের সুবিধা পেয়েছিলেন কিনা। যেমন টিউলিপের ব্যাপারে আমরা বুঝতে পারছি ডিরেক্ট বেনিফিশিয়ারি, সেটি খালার কারণে মায়ের কারণে হোক, স্টারমার রাজনৈতিক বেনিফিশিয়ারি। এবং ব্রিটিশ কালচারে আপনি যদি রাজনৈতিক বেনিফিশিয়ারি হন অনৈতিক শাসনের কিংবা দুর্নীতিগ্রস্ত শাসনের, সেটি কিন্তু সরকার প্রধানের বা প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য যথেষ্ট বড় গ্রাউন্ড তৈরি করতে পারে। ফিনান্সিয়াল টাইমস এরাও আর একটা বোম ফাটিয়েছে। আমরা আসলে দুর্নীতির চক্র থেকে বেরোতে পারছি না, বিশেষ করে এই শেখ পরিবারের। এই লন্ডনের এই পত্রিকাটি যে রিপোর্টটা দেখিয়েছে, ইউরোপের দেশ মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর স্ত্রী শাহিন সিদ্দিক। 2013-2015 সালে 2 দফায় তিনি আবেদন করেছিলেন। তবে অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় তার 2টি আবেদনই প্রত্যাখ্যান করা হয়। তাদের মেয়ে বুশরা সিদ্দিকীর নাগরিকত্বেরও আবেদনও খারিজ করে দিয়েছিল মাল্টা কর্তৃপক্ষ। তারেক সিদ্দিকী কে আমরা চিনি, শেখ রেহানার দেবর। জি। এবং দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে যত ধরনের টেন্ডার বলুন, যত কিছু বলুন, সব উনি নিয়ন্ত্রণ করেছেন। এটা অবাক করা কাণ্ড যে তারা কি আগেই জানতেন যে এরকম একটা পরিণতি ঘটবে, আগের থেকে একটা ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। তাহলে এই যে শাহিন সিদ্দিকী, বুশরা সিদ্দিকীর, তারা হলো টিউলিপ সিদ্দিকীর চাচি এবং বুশরা সিদ্দিকী হলো তার চাচাতো বোন, আর তারেক সিদ্দিকী হলো তার চাচা। সব মিলিয়ে একটা ভয়ানক একটা ঘটনা। প্রথমত বলি যে আপনি যে সালটি বলছেন সেটি 2015, মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় 9 বছর আগে। আপনি ঠিকই বলেছেন যে তারা তখন মাল্টার নাগরিকত্ব কেন চাচ্ছিল, কেননা তারা যে অপশাসনটি বাংলাদেশে করছিল, তারা প্রতিবার 5 বছর পর পর ভাবছিলেন যে এটি কি শেষ হয়ে যায় কিনা, তাদেরকে পালাতে হবে কিনা। এবং আপনি দেখুন যে এই 9 বছর পরে এই ঘটনা কিন্তু মাল্টাতে তাদের নাগরিকত্ব প্রত্যাখ্যাত হয়েছে 9 বছর আগে, তার মানে 5ই অগাস্টের পরে না কিন্তু। আর তারেক সিদ্দিকীর ব্যাপারে বলি, 2008 সাল থেকে বা 9 সাল থেকে 24 সালে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু উনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন।
আপনি কেন আপনার একজন আত্মীয়কে প্রতিরক্ষা উপদেষ্টা করে রাখবেন ফর 15 লং ইয়ার্স যদি আপনি ওই অপশাসন এবং দুর্নীতির অংশ না হন? কাজে আপনি যেরকম দেখছেন যে টিউলিপের চাচা কিংবা চাচি কিংবা চাচাতো বোন, আমি তো এখানে দেখছি শেখ হাসিনার সবচাইতে ইম্পর্ট্যান্ট একটি পোস্টে তারেক সিদ্দিকী ছিলেন 15 বছর, এবং সেই পোস্ট যেটি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করত, সেই পোস্ট যেটি সমরাস্ত্র কেনার ক্ষেত্রে ভূমিকা রাখত, সেই পোস্ট যেটি সেনাবাহিনীর পদোন্নতির ক্ষেত্রে সুপারিশ করত, এই লোকটিকে আপনি রেখেছেন যার স্ত্রী এবং সন্তানরা মাল্টার নাগরিক হওয়ার চেষ্টা করেছে। এবং এই পরিবারটিকে আমি মনে করি যে বাংলাদেশের আগামীতেও কঠিন হবে এই পরিবারের মানে দুর্নীতি, অপশাসন কিংবা ডাকাতিকে আপনি যদি সুপারসিড করতে চান। শেখ হাসিনা, জয়, শেখ রেহানা, টিউলিপ, ববি, তারেক সিদ্দিকী, এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে শেখ পরিবাররা ছড়িয়ে আছে, সবাই কিন্তু আপনি জানেন অপশাসন, ক্ষমতার অপব্যবহার এবং খারাপ ব্যবহারের জন্য আপনার কিন্তু এলাকায় প্রসিদ্ধ। কাজেই এই পরিবারটির নৈতিক অপরাধের বিচার, অর্থনৈতিক অপরাধের বিচার এবং আমাদের যে শাসনতান্ত্রিক অপরাধ, সব কিছুকে আমাদের আগামী অনেক দশক ধরে এই বিচার প্রক্রিয়া চালাতে হবে। তাহলেই একমাত্র আপনি জাস্টিস করতে পারবেন যারা জীবন দিয়েছে, যারা বিনা বিচারে নিহত হয়েছেন, যাদেরকে গুম খুন করা হয়েছে। মানে এই পরিবারের অন্যায়কে আপনার অনেক বছর আমাদেরকে প্রকাশ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে একটি তথ্য দেওয়া হয়েছে যে 2015 সালে মাল্টার নাগরিকত্বের আবেদনের জন্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য, যেটা আমরা স্টেটমেন্ট বলি, দেখিয়েছিলেন শাহিন সিদ্দিকী, মানে তারেক সিদ্দিকীর স্ত্রী। তাতে 27,60,409 ডলার জমা দেখানো হয়েছে। আগের 2 মাসে 11টি লেনদেনের মাধ্যমে এই অর্থ হিসাবটিতে জমা দেওয়া হয়েছিল। তবে সেই অর্থের কোনো উৎসের কথা নথিতে কিন্তু উল্লেখ করা হয়নি। যে আরেকটা অভিযোগ আসছে যে শাহিন সিদ্দিকীর সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ জমি দখলের অভিযোগ ছিল বাংলাদেশে, এবং সেটির নাম ছিল প্রচ্ছায়া, এবং শাহিন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। প্রচ্ছায়ার নিজের পদের বিষয়টি 2013 সালে মাল্টার নাগরিকত্বের আবেদনে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু সমস্যা হয়েছিল যে এটা কিন্তু তারা জানতো, কি জানতো, যে এই প্রতিষ্ঠানটি ঢাকাতে জমি দখলের একটা বাণিজ্যের মধ্যে জড়িত ছিল, যার জন্য শেষ পর্যন্ত তারা এটা লক্ষ্য করেছে মাল্টা কর্তৃপক্ষ, এবং তাকে নাগরিকত্ব দেয়নি। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে বাংলাদেশের গণমাধ্যমে তখন কিন্তু একটা ডার্ক এরা ছিল। প্রথম কথা, আমাদের অনেক লোকজন তাদের স্বার্থসিদ্ধির জন্য আত্মসমর্পণ করেছিলেন এবং ন্যাক্কারজনকভাবে, নিকৃষ্টভাবে ওই শাসনের অংশ হয়েছিলেন গণমাধ্যমের লোকরা। আরেকটি অংশ গণমাধ্যম যাদের সাহস ছিল না ওই সব জিনিস প্রকাশ করে সময়ের কাজ সময়ে করার, এখন তারা করছেন কেউ কেউ। তারেক সিদ্দিকী এবং তার পরিবার যে জমি দখল করছেন এবং অন্যায়ভাবে মানুষের জমি কেড়ে নিচ্ছেন, সেটি আমরা 9-10 বছর আগেও জানতাম। প্রচ্ছায়া হাউজিং কিন্তু ঢাকা এবং চিটাগংয়ে এই জন্যই অভিযুক্ত ছিল। আপনি খেয়াল করে দেখুন, আমি খুব অবাক হচ্ছি যে মাল্টা কর্তৃপক্ষ কিন্তু এই অভিযোগ ঠিকই জানতেন এবং তারা এই কারণে কিন্তু তাদের নাগরিকত্ব প্রদানে অনীহা প্রকাশ করেছেন। তারেক সিদ্দিকীর যে অর্থবিত্ত বা যেভাবে উনি অর্থ অসৎ উপায়ে অর্জন করেছেন, সেই তুলনায় মালয়েশিয়ান ব্যাংক অ্যাকাউন্টের ফিগার খুব কম। কেননা আপনি গত 15 বছরে বাংলাদেশ সেনাবাহিনীর, আপনি জানেন, অন্যতম পারচেজের জায়গা কিন্তু এটি, বৈদেশিক সমরাস্ত্র কেনা। আমরা যখন আজিজ আহমেদের ব্যাপারে অভিযোগ উঠলো আল জাজিরার ওই প্রতিবেদনে, তখন কিন্তু তারেক সিদ্দিকীর ব্যাপারে অভিযোগ আসলো। আপনি খেয়াল করে দেখবেন, তারেক সিদ্দিকী, আজিজ আহমেদ, বেনজির, হারুন, মনিরুল, আমাদের যত মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ইলিয়াস আলী সহ চৌধুরী আলম এবং অন্যরা, সব কিছুর সাথে তারেক সিদ্দিকী জড়িত। আপনি ওইসব দেশ তো তাও অর্থনৈতিক বিষয়ের দিকে মনোযোগ দিয়েছে, কিন্তু তাদের যে ক্ষমতার অপব্যবহার, তাদের যে মানবতা বিরোধী অপরাধ, তাদের যে বাংলাদেশের সাধারণ নাগরিককে বিনা বিচারে হত্যা করার অপরাধ, এগুলো কিন্তু এখনো আলোচনায় হয়নি। তবে এই পরিবারটির অর্থনৈতিক অপরাধই আপনাকে বিস্মিত করবে আপনি যদি তার অর্থমূল্য অঙ্কটি দেখতে পারেন। এবং আওয়ামী লীগের এই জায়গাটিকে আমাদের অনেক গুরুত্বের সাথে দেখতে হবে। ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্টিংয়ের ধরন, তাদের তথ্যের উৎস এবং পরিবেশনার ভঙ্গি সব কিন্তু আমাদেরকে আরও আশাবাদী করে। আমি বাংলাদেশের গণমাধ্যমের জন্য বলবো, আমরা যেন ওইভাবে নিয়োজিত করি নিজেকে, কোনো দলমতের দিকে না তাকিয়ে, যাতে একটা বস্তুনিষ্ঠ, সত্যান্বেষী, অনুসন্ধানী সাংবাদিকতার রীতি আমরা ফিরে পাই, শেখ পরিবারের দুর্নীতি দিয়ে শুরু করি।
আশরাফ কায়সার, ব্রিটিশ গণমাধ্যমে যে সমস্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, অনেকগুলি প্রতিবেদন তো হয়েছে, জি, এবং আপনি শুরুতে বলেছেন যে খুব মর্যাদাবান মিডিয়া হাউসগুলো এগুলো করেছে, এবং তারা এই প্রতিবেদনগুলি তৈরি করার পেছনে অনেক শ্রম দিয়েছে, আমরা লক্ষ্য করেছি, এত তথ্য দিয়েছে যেটা ভাবা যায় না। ফাইনালি কিন্তু একটা বিষয় প্রমাণিত হয়ে গেছে অলরেডি, যে এরা কি পরিমাণ দুর্নীতিতে লিপ্ত ছিল। এটাকে আর অস্বীকার করার সুযোগ নেই এখন একদমই সুযোগ নেই। এবং আপনি লোমহর্ষক সব ঘটনা বেরোবে যদি এই বনেদি পত্রিকাগুলো আরও কিছুদিন এই তদন্তের দিকে তাকায়। আমি এই জন্য গুরুত্বের সাথে বলছি, আমরা তো স্টোরি টেলিংয়ে খারাপ, ভারত যেরকম স্টোরি টেলিংয়ে ভালো, এবং সে ফিকশন বলেও পৃথিবীকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করতে চেষ্টা করছে। হলিউড স্টোরি টেলিংয়ে ভালো, আমাদেরকে একটা স্টোরি টেলার নেশন হতে হবে এবং শুরু করতে হবে ফ্যাক্ট বেসড। এখনই ফিকশনে যাওয়ার দরকার নেই। সেই স্টোরিতে এত ফ্যাক্ট রয়েছে, ফিকশনে আমরা যাওয়ার কোনো আপনি প্রয়োজন নেই। বিশ্বাস করুন, আমরা এখনো একটা, দুইটা কিংবা তিনটা অথবা 4টি ঘটনা নিয়ে কথা বলছি। হয়তো 4000 ঘটনা রয়েছে, হয়তো 400 ঘটনা রয়েছে। সেটি সব কিছু অর্থবিত্তের। বাংলাদেশের যেই মন্ত্রীর 700টির মতো বাড়ি থাকতে পারে, তিনি একজন অসুস্থ ব্যক্তি। তাকে বিশ্ব দরবারে হাজির করবেন তার সুস্থতার জন্য প্রথমত, তারপরে সেই টাকা সে কোথায় পেয়েছে, পরিবার কোথায় পেয়েছে। আপনি কিন্তু ভালো করে জানেন এই সমস্ত লোকজনের সাথে রাজনৈতিক যোগাযোগ কিন্তু গভীর। তারা শেখ হাসিনাকে বা শেখ পরিবারকে বিভিন্ন সময় তুষ্ট করতে চেয়েছে। কাজী নাবিল আহমেদ করতে চেয়েছে, সালমান রহমানের ছেলে করতে চেয়েছে, এমনকি নাসা গ্রুপের নজরুল করতে চেয়েছে, সামিটের আজিজ খান করতে চেয়েছে। এগুলো হচ্ছে এই শাসনের একটা কদর্যময় চিত্র, এবং এর কোনোটাই কিন্তু বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানবতার পক্ষে কিংবা শাসনের পক্ষের ঘটনা না। ব্রিটেন হচ্ছে এই গল্প বলার সবচেয়ে বেস্ট জায়গা পৃথিবীতে, কারণ এখনও ব্রিটিশ সমাজ নৈতিকতায় অনেক ভালো জায়গায় আছে। কাজে আমাদের অনেক এফোর্ট দিতে হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক অনেক কনসালটেন্সি আছে যারা আপনার ডার্টি মানির মানে তথ্য অনুসন্ধান করে, খোঁজ করে, ফিরিয়ে আনে। এমন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা বনেদি নাম করা, তাদের নিয়োগ দিতে হবে সরকারি অর্থ খরচ করে। সেই টাকা আমরা কিছুটা হইলেও ফেরত আনতে পারি। এই যে আপনি যে আজকে ভ্যাট বাড়ানো হচ্ছে, হয়তো ওই টাকা ফেরত এনে আমরা এটি কম্পেনসেট করতে পারি। এবং এটি আমাদেরকে বলে দিতে হবে যে আওয়ামী লীগের শেখ পরিবারের পাচারকৃত টাকা দিয়ে আমরা বাংলাদেশে এই কাজটি করলাম। তাহলে ইতিহাসে আপনারা মনে রাখবেন যে 2025 সালে এরকম একটি ঘটনা ঘটেছিল। এরা বাংলাদেশের মানুষকে যে ক্ষতি করে গেছে, আমাদের ভাগ্য যেভাবে চুরি করে নিয়েছে, এটি কিন্তু আসলে অনেক দশকের ব্যাপার। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মুর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামী বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক। আশরাফ কায়সার, আপনি জানেন দ্য প্রিন্ট ভারতের একটি প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টাল। দ্য প্রিন্টের প্রধান সম্পাদক এবং চেয়ারম্যান শেখর গুপ্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছেন। সেই চিঠির উদ্দেশ্য হলো ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং এই লেখাটি দীর্ঘ সময় গতকালকে নিউজ পোর্টালটির লিড নিউজ হিসেবে ঝুলেছিল। উনি একটা চিঠি লিখেছেন, জি, দীর্ঘ চিঠি, কিন্তু অবাক করা কাণ্ড, সেই চিঠিতে অনেক কিছু কথা বলেছেন, এবং শেষ পর্যন্ত একটা জিনিস কিন্তু এই চিঠিতে উল্লেখ করেন নাই, যে গত 15 বছরে শেখ হাসিনা দেশে কি করেছে এবং কেন তার পতনটা ঘটল। শেখর গুপ্তা অত্যন্ত স্বনামধন্য সাংবাদিক, এবং তার অনেক কথার কিন্তু অনেক গুরুত্ব আছে। এবং অতীতে তাকে আমি অনেক তথ্য সমৃদ্ধ, ব্যালেন্সড, সাহসী অনেক ভূমিকা নিতে দেখেছি, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে স্ট্যান্ড নিতে দেখেছি। ওনার খোলা চিঠি দেখে বা পড়ে আমার মনে হলো যে উনিও ভারতের যে ন্যারেটিভ, তার বাইরে গিয়ে প্রফেসর ইউনূসকে বা বাংলাদেশের পরিবর্তনটিকে দেখতে পাননি। আপনি যেমনটি বলেছেন যে 15 বছরের শাসন নিয়ে তার একটি শব্দও কিন্তু ওখানে নাই।
ঠিক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা যে সংকটে আছেন, তারা সব কথা বলতে চান গণহত্যাকে পাশ কাটিয়ে, তারা সব কথা বলতে চান আপনার বিনা বিচারে হত্যাকে পাশ কাটিয়ে, তারা সব কথা বলতে চান 15 বছরকে চোখ বুজে পাশ কাটিয়ে। তাহলে তো হলো না। শেখর গুপ্তার ওই খোলা চিঠিতে উনি ঠিক মায়োপিয়াতে ভুগেছেন, আওয়ামী লীগাররা যেই মায়োপিয়াতে ভোগে। এবং উনি আরেকটি বাজে কাজ করেছেন। উনি বলেছেন প্রফেসর ইউনূস নাকি সেটিই বেছে নিয়েছেন যে ভারত বিরোধিতার রাজনীতি। ভারত বিরোধিতা আজকে বাংলাদেশে যেই জায়গায় এসছে, আমি আপনাকে এটা হলফ করে বলতে পারি, তার মধ্যে রাজনীতি কম। তার মধ্যে বাংলাদেশের অধিকারের যে দাবি সেটি অনেক বেশি। কাজেই একজন ভালো সাংবাদিক, তিনি ভারতীয় কিংবা ব্রিটিশ, তাকে কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং অধিকারের জায়গাটি আগে বুঝতে হবে। আপনি খেয়াল করুন, 2 দিন আগে আমাদের সীমান্তে ভারতীয় কাঁটাতার বেড়া নির্মাণের প্রতিবাদে আমি যেই ভিডিও দেখলাম, তাতে বিডিআর বা আমাদের বিজিবির সংখ্যা কিন্তু কম, তার চেয়ে 10 গুণ বেশি হচ্ছে গ্রামবাসী, আরো বেশি। আপনি খেয়াল করে দেখুন, সর্ষে ক্ষেতের ভেতরে আমি কথা বলার সময় আমার এখনো গুজবাম্প হচ্ছে যে পৃথিবীর কোন সীমান্তে আপনি পাবেন যে তার এলাকাবাসী সীমান্ত রক্ষীদের সাথে গিয়ে প্রতিবাদ করছে। এর মধ্যে কোনো রাজনীতি নাই, এর মধ্যে তাদের গরু চড়ানোর দাবি আছে। পৃথিবীর কোন সীমান্তে কাঁটাতারের সাথে একটা তরুণীর লাশ 3 দিন 4 দিন ঝুলে থাকতে পারে? কাজেই ভারতীয় সাংবাদিক যারা আমরা মনে করি না দলকানা, তাদেরও কিন্তু চোখ একটি অন্ধ, তারা পূর্ণ 2টি চোখে বাংলাদেশের পরিস্থিতিকে দেখতে পাচ্ছেন না। তাকে আমি অনুরোধ জানাবো বাংলাদেশ সফল করতে, এবং আমি ভারতীয় সাংবাদিকদের এমনিতেই বলি এই গ্রাউন্ড রিয়ালিটিটা দেখতে, এবং তারা যেখানে বসে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে মনে করছেন, সেই মাইনরিটিদেরকে বাংলাদেশে মিট করতে। আশরাফ কায়সার, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটি হলো যে আপনি আহ্বান জানাচ্ছেন এখন, কিন্তু আপনি লক্ষ্য করেছেন সরকার থেকে কিন্তু শুরু থেকে আহ্বান জানানো হয়েছিল। বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বারবার বলা হয়েছিল যে আপনারা আসেন দেখেন, এবং কেউ কেউ কিন্তু এসছিলেন, সংখ্যাটা খুব বেশি নয়, এর মধ্যে 2 একজনের সঙ্গে আমারও কথা হয়েছিল, এবং তারা কিন্তু এসে হতাশ হয়ে আবার চলে গেছেন। হতাশ হয়েছে, ওনারা একটা টার্গেট নিয়ে এসেছিলেন। যেমন একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে আপনারা পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হচ্ছেন, এটা কোনো প্রশ্ন হলো? এটা স্বাধীন দেশ, কার সাথে কি সম্পর্ক রাখবে সে তার ব্যাপার, এবং তারা কিন্তু এখন আসতে আগ্রহী না। ভারতের একটি গণমাধ্যম দল আমার সাথেও দেখা হয়েছিল, বিশেষ করে 5ই আগস্টের পরপর। তারা এসেছিলেন খুঁজতে যে সমস্ত অ্যাটাক নাকি হচ্ছে ধর্মীয় বিবেচনার ভিত্তিতে। তো তারা কুমিল্লাতে একটি স্পটে গিয়েছিলেন, তারা ঘুরে এসে বললেন যে কিছু অ্যাটাক হয়েছে রাজনৈতিক বিবেচনাতে, কিছু অ্যাটাক হয়েছে বিচ্ছিন্নভাবেও, কিন্তু ঘটনাক্রমে কারো কারো পরিচয় যদি হিন্দু হয় সেটি তো ঘটনাক্রম। কাজে আপনি যেমনটি বলছিলেন যে এটি তাদের একটি কনসার্ন ছিল। দ্বিতীয় কনসার্ন, এবং ভারতের জন্য যেটি সবচেয়ে বড় বিনোদন ধর্মী কনসার্ন, সেটি হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে কিনা। আপনি খেয়াল করবেন আবুধাবি কিংবা দুবাই থেকে যদি একটি জাহাজ আসে, সেটি হয়ে যায় পাকিস্তানি জাহাজ, এবং বলা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রোপাগান্ডা, গুজব যে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সহযোগিতা বাড়াচ্ছে। প্রথমত বলি, 54 বছর পরে বাংলাদেশ কার সাথে সম্পর্ক করবে, অর্থনৈতিক সম্পর্ক করবে, লেনদেন করবে, এটি বাংলাদেশের বিষয়। আপনাদের ভারতের কোনো করদ রাজ্য না। যেটি আপনারা পেয়ে গেছিলেন 15 বছরে, সেটি অন্যায় ছিল। সেই অন্যায়টি শেখ হাসিনা করেছেন বলেই তাকে পালাতে হয়েছে। কাজেই বাংলাদেশ স্বাধীনভাবে কাজ করবে। আমি আরও একটা জিনিস পছন্দ করেছি, আপনি জানেন কি না, 150 বছর ভারতীয় আবহাওয়া বিভাগের তারা একটি অখণ্ড ভারত সম্মেলন করছে, সেখানে বাংলাদেশকে দাওয়াত দিয়েছিল, পাকিস্তানকেও দিয়েছে। বাংলাদেশ আউটরাইট রিজেক্ট করে দিয়েছে। কেন? সীমান্তে হত্যা করে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে আপনি আমাকে আবার একটি সম্মেলনে দাওয়াত দিতে পারেন না, দুটো একসাথে যায় না। বাংলাদেশের নীতির ব্যাপারে আমি এখন এত বুক ফুলিয়ে কথা বলতে পারি, বা আমার এত ভালো লাগে যে আমরা একটা স্ট্যান্ড নিতে পেরেছি। সেটি ভারতের ব্যাপারে সঠিক স্ট্যান্ড, সেটি হচ্ছে আমাদের ন্যায়নিষ্ঠ স্ট্যান্ড। আমরা কিন্তু মোটেও ভারত বিরোধিতার কথা বলছি না, এটি কোনো দরকার নাই, এবং অতীতে যারা করেছেন তারা ঠিক করেননি। কিন্তু ভারতকে 2 চোখ মেলে ভারতের রাজনীতিবিদদেরকে দেখতে হবে বাংলাদেশকে। এখানে আরেকটি কথা আপনাকে বলি, ভারতীয় রাজনীতিতে কংগ্রেস কিন্তু আমাদের অতীতের অনেক খারাপ ঘটনার জন্য দায়ী। সেটি আমরা কিছুটা ভুলে গেছিলাম কংগ্রেস বিজেপির দ্বারা আক্রান্ত বলে। এটি আবার মনে পড়ল যখন রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীর ভাষায় সর্বভারতীয় রাজনৈতিক দলের সম্মেলনে কথা বলেন, কিংবা তৃণমূলের মমতা।
এদেরকে দেখতে হবে যে ভারতের ইন্টারেস্টের ব্যাপারে তারা কিন্তু এক চুলও ছাড় দিতে চাচ্ছে না, সেটি যে বাংলাদেশের ইন্টারেস্ট না, এই কথাটি ভারতের রাজনীতিবিদ এবং গণমাধ্যমকে বুঝতে হবে। দুটো বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেটি হলো উনি বলেছেন যে ভারত বিরোধিতা, উনি বলেছেন বাংলাদেশের প্লেবুকের সবচেয়ে পুরনো পন্থা ভারত বিরোধিতা, কিন্তু উনি বলেন নাই যে কেন এই ভারত বিরোধিতা তৈরি হলো, একটা জিনিস। আরেকটা হলো উনি বলেছেন যে এই দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি কি জগা খিচুড়ি করতে চাইছেন। প্রশ্ন হলো এতদিন আসলে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? একেবারেই না, এবং আমি সত্যি অবাক হচ্ছি একদম ক্লাস 5-এর বাচ্চাদের মতো তার আন্ডারস্ট্যান্ডিং দেখে বাংলাদেশের ব্যাপারে। প্রথম কথা, ভারতের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, আমরা একটা দাসত্বের সম্পর্কে ছিলাম, এবং আমাদের একজন মন্ত্রী বলেছিলেন ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এটি পৃথিবীর কূটনীতির ইতিহাসে এই টার্ম নাই। কাজে উনি একটা অবাক করা ডেফিনেশন দাঁড় করিয়েছিলেন। শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি তারা চিরঋণী থাকবে। তার মানে উনি কি দিয়েছেন, ওনার কাছ থেকে যদি আমরা জানতে পারতাম। উনি বলেছেন ট্রানজিট দিয়েছেন, উনি বলেছেন সীমান্তে ভারতকে আপনার নিশ্চয়তা দিয়েছেন। আপনি জানেন বাংলাদেশের সব নদী, রেলপথ ভারত ব্যবহার করে তার 7 সিস্টারে বাণিজ্য করতে পারছে। এই জিনিসগুলো বাংলাদেশ তারা দিয়েছে। দেখুন, আমরাও কিন্তু একটা ইকোনমিক করিডোরে বিলিভ করি, কিন্তু আমরা আপনার অন্যায্য সম্পর্ক, সমতার সম্পর্ক না, কিংবা আমাদের বিনিময়ে কিন্তু আপনি জানেন আমাদের 54টি নদীর যে হিস্সা সেটি কিন্তু আমরা বুঝে পাইনি, বিনিময়ে কিন্তু আমরা অনেক কিছু পাইনি। কাজে উনি যে কথাটা বলছেন এটি অত্যন্ত বালক সুলভ একটি কথা, যে আমাদের সেই, এবং আপনি খুব রাইটলি বলেছেন যে আজকে ভারত বিরোধিতা যদি এই সমাজে হয়ে থাকে সেটির কারণটি তাদের উপলব্ধি করতে হবে। আই থিঙ্ক দ্যাটস $1 বিলিয়ন কোয়েশ্চেন। ভারতীয় মিডিয়াকে এই প্রশ্নটি করতে হবে, কেন বাংলাদেশ ক্রমান্বয়ে ভারত বিরোধী হয়ে উঠছে। এটি যদি তারা জানতে না চান, এটি তাদের আগামীতে আরও অনেক বড় ক্ষতির কারণ হবে। কেননা আপনি দেখুন, মাইন্ডসেট থেকে যখন সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত কিন্তু ভালো হয় না। আপনি সত্যনিষ্ঠভাবে গ্রাউন্ডে এসে সিদ্ধান্ত নিলে সেটি ভালো হবে। দেখুন, প্রফেসর ইউনূস সরকারকে, কিংবা আগামীতে যে সরকার নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসবে, তাকে কিন্তু আমরা ভারতের ব্যাপারে ঠিক এই অবস্থানে দেখতে চাই, এবং এক চুলও কিন্তু আমরা চাই না তারা অবনত হোক। তখনও কি তারা বলবেন যে ভারত বিরোধী একটি সরকার ক্ষমতায় রয়েছে? সেই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হবেন। কাজে এই রকম ঐতিহাসিক ভুল ভারত কন্টিনিউ করুক, এটি কিন্তু আমি চাই না। শেখর গুপ্তা তার এই দীর্ঘ খোলা চিঠিতে বলছেন যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে আমি দেখতে পেয়েছি যে ভারত বাংলাদেশে কোনো ক্ষতি করবে না। হাসিনা যেভাবে ভারতকে সমর্থন করে গেছেন তা ভারতের অস্বীকার করার কোনো জায়গাটি নেই। এটি বাংলাদেশের জন্য ভালো ফল দেখিয়েছে, এবং কি ফল দেখিয়েছে সেটা আমরা জানি। আরেকটি বিষয় সেটি হলো যে উনি পরিষ্কার বলেছেন যে এটা আশা করবেন না হাসিনাকে ভারত আপনাদের হাতে তুলে দেবে। দেখুন, উনি যদি আইন মানেন, উনি যদি রাষ্ট্রীয় আচার মানেন, উনি লাস্ট কথাটি বলতে পারেন না। আর হাসিনার আগে উনি কোনো বিশেষণ দিতে পারছেন না কেন? যেমন আমি তো হাসিনাকে বলতে পারি গণহত্যার অভিযোগে অভিযুক্ত, আমি তো হাসিনাকে বলতে পারি টোটালিটেরিয়ান গভর্নমেন্টের নায়ক, পরিচালক। উনি কোনো বিশেষণ দিতে পারছেন না কেন? একজন সাধারণ মানের লেখক বা সাংবাদিকের কাজ হচ্ছে বিশেষণে বিশেষায়িত করা। ওই মানুষটি কে? উনি গত 15 বছরে হাসিনার খারাপ শাসন সম্পর্কে কি বলেছেন? আমি পাইনি, একটি শব্দ পাইনি। উনি আমাদের 2000 হারিয়ে যাওয়া মানুষ সম্পর্কে তার কোনো অনুসন্ধান আছে? নাই। আমাদের এখানে দেখুন, যে খারাপ শাসনটি জেকে বসেছিল, ভারতের যে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিলেন, উনি এই ব্যাপারে কি ভূমিকা নিয়েছিলেন? নেননি। তার মানে ওনারা মৌকা পেয়েছিলেন যে বাংলাদেশে একটি অনুগত শাসন তারা পেয়েছেন, যেখানে জনগণের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা সরকারে নেই এবং জনগণের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা নির্বাচনে নেই, এবং ভারত সেটিকে তাদের একটি সরকার ব্যবস্থা বানিয়ে ফেলেছিল। এই জন্য আমি কিন্তু ভেবেছিলাম ওনার খোলা চিঠিতে অনুতাপ থাকবে, উনি অনুতপ্ত হবেন যে এরকম একটি কাজ ভারতের করা ঠিক হয়নি। দেখুন, আমরা সাংবাদিক হই, লেখক হই, যাই হই, আমাদের তো বিবেক থাকবে, মনুষ্যত্ব থাকবে, সেইগুলো কিন্তু দেশীয় স্বার্থের উপরেও যেতে পারে। তা না হলে 71 সালে পাকিস্তানের নাগরিকরা তো পরবর্তীতে কেন অনুশোচনা করছে? সাধারণ মানুষ নিশ্চয়ই করছে।
কাজেই আপনার তো একটা বিবেক সম্পন্ন মানুষ হতে হবে। একজন সাংবাদিক বা লেখকের কাছে কিন্তু এটা আমরা চাই। আপনি বিনিময়ে বা বিপরীতে অরুন্ধতী রায়ের কথা দেখেন, পৃথিবীর মুক্তিকামী মানুষের পক্ষে অরুন্ধতী যে কোনো জায়গায়, সেটি নর্মদাবাদ ড্যাম হোক, কাশ্মীর হোক, বাংলাদেশ হোক, এমনকি ঝাড়খণ্ড হোক, তিনি তো তার সরকারের বিরুদ্ধে দাঁড়ান, স্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়ান, ডিপ স্টেটের বিরুদ্ধে দাঁড়ান। কাজে এই জন্যই তো তাকে আমরা শ্রদ্ধা করি। শেখর গুপ্তাকে আমার মনে হয় অনুশোচনার জায়গায় যেতে হবে 15 বছরের জন্য, এবং মনে রাখতে হবে যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এই সময় তার পাশে থাকতে হবে। বরং তাদের ভারত সরকারকে বলতে হবে যে হাসিনার চোখ দিয়ে না দেখে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের চোখ দিয়ে দেখতে হবে। দেখুন, আমি ভারতের একটি নাগরিক সমাজকে এক হতে দেখতে চাই। তারা যেন বলতে পারে যে হাসিনাকে আমরা পুশব্যাক করব, অথবা হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে ছেড়ে দিব। কেননা আমাদের আইন অনুযায়ী তার বিচার হবে। এটি ভারতের ন্যায়নিষ্ঠ মানুষ যারা আইনের প্রতি বিশ্বাসী, তাদের কিন্তু এই বিচারের সাথে একাত্ম হওয়া উচিত। গণহত্যা করে যেই মানুষ দেশ ছেড়েছেন, তার পক্ষে পৃথিবীর কোনো অপরাধীরও দাঁড়ানোর সুযোগ নাই। কাজেই ইউনূস সরকারকে নিয়ে প্রোপাগান্ডা করছে ভারত, এটি বন্ধ করতে হবে। ভারতীয় সরকার হাসিনার ভিসার মেয়াদ বাড়াচ্ছে, তাদের সাঙ্গপাঙ্গদেরকে ট্রাভেল পাস দিচ্ছে, কমান্ডারদেরকে আশ্রয় দিয়েছে। এই সব কিছু কিন্তু ইতিহাসে আপনার লেখা থাকছে, এবং আগামীতে কখনো ভারতের এই ঘটনার জন্য ভারতকে কিন্তু দায়ী করতে হবে। আশরাফ কায়সার, শেখর গুপ্তার এই দীর্ঘ চিঠিটি পড়ে আমার যেটা মনে হয়েছে সেটি হলো ভারতীয়দের মানসিকতাটা এরকমই এখন পর্যন্ত একটি দিক। আরেকটা দিক, তাদের একটা হতাশা তৈরি হয়েছে। তাদের এই ব্যর্থতায় তারা যেটা কল্পনা করতে পারেনি কারণেই মেনে নিতে পারছে না। জি, আমরা এই অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলেছিলাম যে বাংলাদেশের এই যে পরিবর্তন, ভারত একটা ট্রমার মধ্যে পড়ে গেছে, সেখান থেকে বের হতে পারছে না। এই চিঠিতে কিন্তু তার প্রমাণ। আর ফাইনালি যেটা প্রমাণ সেটা হলো তারা আসলেই হতাশার মধ্যে পড়ে গিয়েছে। আপনি যেহেতু টোটাল চিঠিটা পড়েছেন, আপনার কি মনে হয়? আমার মনে হয়েছে তিনটি জিনিস এখানে একেবারে দৃশ্যমান। প্রথম কথা হচ্ছে, তারা বাস্তবে যা ঘটেছে সেটি তারা হয় পড়তে চাননি অথবা পড়েননি। এই পাঠ তাদের করতে হবে। 5ই অগাস্টে বাংলাদেশে কি ঘটেছে। দ্বিতীয় হচ্ছে, হাসিনার শাসনে বাংলাদেশে কি হয়েছে, গণতন্ত্রের কি অবস্থা ছিল, আইনের শাসনের কি অবস্থা ছিল, নাগরিকদের জীবনযাপনের কি অবস্থা ছিল। তৃতীয় হচ্ছে, বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের যে ভিশন, তার সাথে যে ছাত্র জনতার ঐক্য, এটিকে পাঠ করতে হবে। এই তিনটির রেলেভেন্স নাই। এবং চতুর্থত আপনি যেটি বলেছেন সেটি একদম ঠিক, তারা এখনও ট্রমার ভেতরে রয়েছে, তারা শক কাটিয়ে উঠতে পারেনি, এবং তারা ভাবছেন যে কোনো একদিন তারা টের পাবেন যে তারা কোনো শকে ছিলেন না, এটি ঘটেনি। কিন্তু এটি তো হবে না, যা প্রায় 5 মাস অতিক্রান্ত হয়েছে। তাদেরকে এই জায়গায় রিয়েলিটিতে ফিরে আসতে হবে। আমি আপনাকে আরেকটি সংকটের কথা বলি, কেন ভারতের এরকম হচ্ছে। বাংলাদেশের কাঁধে চড়ে ভারত একটি বিশ্বমানের দেশ হওয়ার চেষ্টা করছিল, আঞ্চলিক শক্তি হওয়ার চেষ্টা করছিল। সে নিজেকে আমেরিকা ভাবা শুরু করেছিল। পৃথিবী আর কোনো দেশ কিন্তু ভারতের ওই জায়গায় নাই। বাংলাদেশকে দেখিয়ে সে দেখাচ্ছিল যে তার একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এখন এই দেশে যদি তার কূটনৈতিক বিপর্যয় হয়, গোয়েন্দা বিপর্যয় হয়, এবং মানবাধিকার লঙ্ঘনের যদি অভিযোগে অভিযুক্ত হয় ভারত, তাহলে কি তার সেই ইমেজ থাকে? কাজেই সে পৃথিবীকে বোঝাতে চাচ্ছে এই ঘটনাগুলো ঘটেনি, কেননা এই ঘটনাগুলোর সাথে ভারত সম্পৃক্ত ছিল সরাসরি। কাজেই ভারতকে উপলব্ধি করতে হবে যে এই জায়গাটিতে তার যাত্রা বিঘ্নিত হয়েছে, তাকে প্লেবুকটি আবার নতুন করে ডিজাইন করতে হবে। আমার ধারণা সেটিতে আমরা ভারতকে সাহায্য করতে পারবো। কারণ আপনি ভারত একটি শক্তি হোক, অর্থনৈতিক শক্তি হোক, উন্নত রাষ্ট্র হোক, পাশের দেশ হিসাবে আমরাও সেই যাত্রায় সামিল হতে চাই, কিন্তু সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এবং চেতনার দৃঢ়চেতা ভাবের ভিত্তিতে। এর কোনো অন্যথা হলে আমরা কিন্তু তা মেনে নিব না। আশরাফ কায়সার, আপনি শেষে যে কথাটি বললেন, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, সম্পর্কটা মর্যাদার ভিত্তিতে হবে। আমরা লক্ষ্য করছি প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই কিন্তু এই কথাটি বলেছেন, এবং আমার মনে হয়েছে যে ভারতের সম্পর্কে মানুষের যে মনোভাবটা সেটাই উনি প্রকাশ করেছেন নিঃসন্দেহে। এবং আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা হলে এভাবেই হবে। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।